রাজা রামমোহন রায় সম্পর্কে আজকে বলবো। পশ্চিমবঙ্গের হুগলি জেলার ভেতর রাধানগর গ্রামে 1772 খ্রিস্টাব্দের 22শে মে রামমোহন রায়ের জন্ম হয়। তার বাবা রামকান্ত রায় আর মা তারিণী দেবী। যদিও তার বাবা রামকান্ত রায়ের 3 জনেরও বেশি স্ত্রী ছিল। এই তারিণী দেবী হলো রামকান্ত রায়ের দ্বিতীয় স্ত্রী। আর তারিণী দেবীর থেকে রামকান্ত রায়ের 2টি ছেলে হয়, জগমোহন রায় আর রামমোহন রায়। তাহলে রামমোহন রায়ের দাদার নাম হলো জগমোহন রায়। আর জগমোহন রায়ের স্ত্রী অর্থাৎ রামমোহন রায়ের বৌদি ছিল মঞ্জুরা দেবী। এবার রামমোহন রায়ের সম্পর্কে আসি। রামমোহন রায়ের 3 জন স্ত্রী ছিল। 1781 খ্রিস্টাব্দে 9 বছর বয়সে রামমোহন রায়ের প্রথম বিয়ে হয়। তবে বিয়ের অল্প কিছুদিনের ভেতরেই তার প্রথম স্ত্রী মারা যান। এরপর 1782 খ্রিস্টাব্দে 10 বছর বয়সে রামমোহন রায়ের আবারও বিবাহ হয়। আর এরপর 1793 খ্রিস্টাব্দে গিয়ে 21 বছর বয়সে রামমোহন রায় আবারও একটি বিয়ে করে। রামমোহন রায়ের দ্বিতীয় স্ত্রীর থেকে 2টি সন্তান হয়। 1800 খ্রিস্টাব্দে রাধা প্রসাদ আর 1812 খ্রিস্টাব্দে রামপ্রসাদ। অন্যদিকে তার তৃতীয় স্ত্রীর থেকে কোনো সন্তান হয়নি। পরবর্তীকালে 1824 খ্রিস্টাব্দে গিয়ে রামমোহন রায়ের দ্বিতীয় স্ত্রী মারা যায়। এখন তার ব্যক্তিগত জীবন নিয়ে আরো একটা বিষয় জানা যায় যে 1830 খ্রিস্টাব্দ নাগাদ রামমোহন রায় একজন মুসলিম অনাথ ছেলেকে দত্তক হিসেবে নিয়েছিলেন এবং তার নাম রেখেছিলেন রাজারাম। তো মোটামুটি রামমোহন রায়ের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি বললাম। এবার তার পড়াশোনার জীবন সম্পর্কে আমি অল্প কিছু কথা আছে সেটা একটু বলি। নর্মালি ছোটবেলা থেকে গ্রামের পাঠশালায় থেকেই বাংলা, সংস্কৃত আর ফার্সি ভাষার অধ্যয়ন করেন। এরপর 1781 খ্রিস্টাব্দে 9 বছর বয়সে রামমোহন রায়কে পাটনার একটা মাদ্রাসাতে পাঠানো হয় আরবি আর ফার্সি ভাষায় দক্ষ হওয়ার জন্য। এবার পাটনার ওই মাদ্রাসাতে থেকে রামমোহন রায় আরবি আর ফার্সি ভাষায় তো দক্ষ হয়, এর পাশাপাশি ইসলাম ধর্মগ্রন্থ অর্থাৎ কুরআন, হাদিস এইগুলো সম্পর্কেও তার যথেষ্ট জ্ঞান হয়ে যায়। এখন 2 বছর পাটনাতে থাকার পর 1883 খ্রিস্টাব্দে রামমোহন রায় তার গ্রামে ফিরে আসেন। এরপর সংস্কৃত ভাষায় দক্ষ হওয়ার জন্য তাকে বেনারস পাঠানো হয়। ফলে 1783 খ্রিস্টাব্দে তিনি বেনারস যান। বেনারসে গিয়ে সংস্কৃত ভাষায় তো দক্ষ হনই, এর পাশাপাশি বেদ, উপনিষদ, বেদান্ত এই সমস্ত সম্পর্কেও তার যথেষ্ট জ্ঞান হয়, অর্থাৎ হিন্দু ধর্মশাস্ত্র সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান হয়। এবং এই সময় থেকেই রামমোহন রায় বুঝতে পারেন যে হিন্দু সমাজের ভেতর কিরকম কি রীতিনীতি রয়েছে, ওই সমস্ত রীতিনীতি আদৌ ঠিকঠাক ভাবে পালন হচ্ছে কি হচ্ছে না, বিভিন্ন রীতিনীতি সেগুলো সঠিক না বেঠিক, এই সমস্ত সম্পর্কেও তার যথেষ্ট জ্ঞান হয়। শেষমেশ মোটামুটি 5 বছর বেনারস থাকার পর 1788 খ্রিস্টাব্দে রামমোহন রায় আবারও তার বাড়িতে ফিরে আসে। এখন রামমোহন রায় ছিলেন কুলীন ব্রাহ্মণ। তিনি 1788 খ্রিস্টাব্দে বাড়িতে ফিরে দেখেন যে তার ফ্যামিলিতে হিন্দু ধর্ম নিয়ে যে সমস্ত রীতিনীতি রয়েছে সেগুলোর বেশিরভাগের সাথেই অরিজিনাল হিন্দু ধর্মশাস্ত্রের তেমন কোনো মিল নেই। এছাড়া তার আশেপাশে হিন্দু সমাজে যে সমস্ত কাজবাজ হতো তার বেশিরভাগই কুসংস্কার এবং অযৌক্তিক কাজবাজ। এবার এই সব ব্যাপার নিয়ে রামমোহন রায়ের সাথে তার ফ্যামিলির মত পার্থক্য তৈরি হয়। বিশেষ করে তার সাথে তার বাবার বিশাল একটা মত পার্থক্য তৈরি হয়। আর এই জন্য রামকান্ত রায় তার ছেলে অর্থাৎ রামমোহন রায়কে বাড়ি থেকে বার করে দেন। এখন বাড়ি থেকে বেরিয়ে রামমোহন রায় নেপাল, তিব্বত এই সমস্ত জায়গা ভ্রমণ করেন। ভ্রমণ করতে করতে সেখানে বৌদ্ধ ধর্ম সম্পর্কে তার জ্ঞান হয়। এখন নেপাল, তিব্বত বা অন্যান্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মোটামুটি 2-3 বছর পর রামমোহন রায় আবারও তার গ্রামে ফিরে আসেন। কিন্তু এর পরেও তার সাথে তার বাবার মনের কোনো মিল হয়নি। আর এই জন্য রামমোহন রায় তার মতো করে আলাদা করে তার সংসার জীবন চালাতে থাকে। আর রামমোহন রায় এটুকু বুঝতে পেরেছিলেন যে তার আশেপাশে এবং পুরো হিন্দু সমাজের ভেতরেই কুসংস্কার ভরে গেছে, কুপ্রথা ভরে গেছে, মানুষের ভেতর কুরীতি চলে এসছে। মানুষজন নিজের যুক্তি দিয়ে কোনো কিছু বিচার করতেই চায় না। কোনো পণ্ডিত বা কোনো ব্রাহ্মণ যে কথাটি বলে মানুষজন সেই কথার ভালো মন্দ না বুঝেই ঠিক ওই রকম ভাবেই তাদের কাজকর্ম করে। আর এই হিন্দু সমাজে প্রচুর পরিমাণে সংস্কারের প্রয়োজন। তো যাই হোক, এইরকম বিভিন্ন কিছু বুঝে তিনি চিন্তা ভাবনা করতে থাকেন যে কিভাবে সমাজে সংস্কার করা যায়, অর্থাৎ ধর্মীয় ও সামাজিক সংস্কারের মাধ্যমে সমাজকে কিভাবে আরো ভালো করা যায়। তো যাই হোক, শুধুমাত্র এইসব চিন্তা ভাবনা করলে তো হবে না, খাওয়া দাওয়া করতে হবে, জীবনযাপন চালাতে হবে। আর সেই জীবন জীবিকা নির্বাহ করার জন্যই রামমোহন রায় ছোটখাটো একটা কাজ করতে থাকেন। আর এই কাজ করতে করতেই সৈহর দিন বিদ্যা বাগিসের সাথে তার পরিচয় হয়ে যায়। তো রামমোহন রায়ের পড়াশোনার জীবন মোটামুটি এই পর্যন্তই। এরপর থেকে রামমোহন রায়ের কর্মজীবন বা প্রফেশনাল লাইফ শুরু হয়। এখন ব্রিটেনের একজন জুতো ব্যবসায়ী ছিলেন উইলিয়াম কেরি। 1793 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসেন, বেশ করে বাংলাতে আসেন এবং তিনি বাংলাতেই থেকে যেতে চান স্থায়ীভাবে। এবার বলা হয় যে এই উইলিয়াম কেরি ব্যবসার উদ্দেশ্যে ভারতবর্ষে আসলেও তার মূল উদ্দেশ্য ছিল ভারতে
খ্রিস্ট ধর্মের প্রচার করা। আর এই জন্য উইলিয়াম কেরি বাইবেলের লোকাল ভাষায় অনুবাদ করাতে চান। বাইবেলের লোকাল ভাষায় অনুবাদ করে সেটাকে প্রকাশ করে মানুষজনের ভেতর বিতরণ করতে চান তিনি। আর এর জন্য তার প্রয়োজন ছিল কিছু বিশেষ পণ্ডিত ও ব্রাহ্মণদের। এখন উইলিয়াম কেরি এই ব্রাহ্মণ আর পণ্ডিতের সন্ধান করতে করতে 1795 খ্রিস্টাব্দে তার সাথে পরিচয় হয়ে যায় ওই বিদ্যা বাগীশের। অন্যদিকে বিদ্যা বাগীশের সাথে রামমোহন রায়ের একটা যোগাযোগ ছিল। সেই সুবাদে রামমোহন রায় উইলিয়াম কেরির আন্ডারে এই বাইবেল অনুবাদের কাজে ঢুকে পড়েন। আর এই কাজ করতে করতে রামমোহন রায় ল্যাটিন আর গ্রিক ভাষায় এক্সপার্ট হয়ে যায়। এরপর এই কাজে আরো উন্নতি করার জন্য রামমোহন রায় 1797 খ্রিস্টাব্দে কলকাতাতে চলে আসেন এবং কলকাতায় ওই উইলিয়াম কেরির আন্ডারে কাজ করতে করতে তিনি তার সাইডে আরো একটা কাজ রাখেন, সেটা হলো মানি লেন্ডারিং, অর্থাৎ সুদের টাকা খাটানো। ব্রিটিশ বিভিন্ন অফিসার বা কর্মচারীদের রামমোহন রায় সুদের টাকা ধার দিতেন। এখন এই ব্রিটিশ কর্মচারীদের সাথে রামমোহন রায়ের টাকার লেনদেন, এই সুবাদে রামমোহন রায় প্রচুর ব্রিটিশ অফিসারদের সাথে পরিচিত ছিলেন। তো যাই হোক, এইভাবে নর্মালি চলতে থাকে। চলতে চলতে 1799 খ্রিস্টাব্দে গিয়ে ওই উইলিয়াম কেরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একটু ক্লোজ হয়ে যায়। বলা হয় যে এই সুবাদেই রামমোহন রায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে একটি কাজে ঢোকেন। ইনিশিয়ালি কলকাতাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসে রাইটিং সার্ভিস অর্থাৎ লেখাজোখার একটা কাজ করতেন। এই সময় মুর্শিদাবাদে রেজিস্ট্রার ছিলেন থমাস উইড্রফ। অল্প কিছুদিনের ভেতর রামমোহন রায়কে ওই উইড্রফের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা ব্যক্তিগত কেরানি বা মুন্সি হিসাবে নিয়োগ করা হয়। এবার মুর্শিদাবাদে ওই কাজ করতে করতে 1803 খ্রিস্টাব্দেই রামমোহন রায়ের বাবা রামকান্ত রায় মারা যায়। ফলে তিনি মুর্শিদাবাদ থেকে তার গ্রামের বাড়িতে চলে আসেন। এখন গ্রামের বাড়িতে বেশ কিছুদিন থাকার পর তিনি উপলব্ধি করেন যে আমি ওই যে সমাজ সংস্কার করার চিন্তা ভাবনা নিয়েছিলাম, আমার প্রফেশনাল লাইফে এসে সেই চিন্তাধারা কিছুটা ধিমা পড়ে গেছে। এরপর রামমোহন রায় তার ওই সমাজ সংস্কার করার চিন্তা ভাবনায় আরো কিছুটা জোর দেয়। এরপর তিনি আবারও মুর্শিদাবাদ তার কাজে ফিরে যান। সেখানে কাজ করতে করতে তিনি উপায় খুঁজতে থাকেন যে কিভাবে সমাজ সংস্কার করা যায়। এবার রামমোহন রায়ের তো এর আগে হিন্দু ধর্মশাস্ত্র, মুসলিম ধর্মশাস্ত্র আর বৌদ্ধ ধর্মশাস্ত্র সম্পর্কে জ্ঞান ছিল। সেই সমস্ত জ্ঞান থেকে তিনি একটা বিষয় উপলব্ধি করেন যে সমস্ত ধর্মশাস্ত্রই এক ঈশ্বরের দিকে ইশারা করে। এখন বিভিন্ন ধর্মের ভেতর বহু ঈশ্বরবাদের ধারণা থাকলেও হিন্দু ধর্মে এই বহু ঈশ্বরবাদের ধারণা অনেকটা বেশি। আর এই সমস্ত ধারণার জন্যই হিন্দু সমাজের ভেতর এত কুসংস্কার ও কুপ্রথার প্রচলন চলে এসছে। এবার তিনি এটা মনে করেন যে মানুষজনকে প্রথমে এটা বোঝানো উচিত যে ঈশ্বর এক এবং প্রভাবশালী মানুষদের দ্বারা সমাজে কিভাবে বিভিন্ন ধর্মীয় কুরীতি ও কুসংস্কার চলে এসছে, আর সেখান থেকেই এই বহু ঈশ্বরবাদের ধারণা এসছে। তো এই সমস্ত বিভিন্ন বিষয় সাধারণ মানুষকে বোঝানোর জন্য 1804 খ্রিস্টাব্দে রামমোহন রায় একটা বই লেখেন, তুফাত উল মুয়াউদ্দিন বা গিফট টু মনোথিজম, আর এটা লেখেন ফার্সি ভাষায়, যদিও এই বইয়ের শুরুটা হয় আরবি ভাষায়। এখন বাঙালিরাও যাতে এই বইয়ের বিষয়বস্তু বুঝতে পারে, এর জন্য পরবর্তীতে 1809 খ্রিস্টাব্দে গিয়ে এই বইটার বাংলায় অনুবাদ করা হয়, যার নাম রাখা হয় একেশ্বরবাদীদের প্রতীক। এরপর 1805 খ্রিস্টাব্দে গিয়ে রামমোহন রায়ের দাদা জগমোহন রায় তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার স্ত্রী অর্থাৎ রামমোহন রায়ের বৌদির বয়স ছিল 17 বছর। এখন যেমনটা একটু আগেও বললাম যে রামমোহন রায়ের চিন্তাধারার জন্য তার ফ্যামিলির কেউই তাকে সমর্থন করতো না, এমনকি তার মাও তাকে সমর্থন করতো না। তার পুরো পরিবারের ভেতর শুধুমাত্র তার বৌদি তাকে সমর্থন করত, আর রামমোহন রায় তার বৌদিকে মা বলে ডাকতেন। এইবার তখনকার সময় সমাজে সতীদাহ প্রথার প্রচলন ছিল। এই জন্য জগমোহন রায় মারা যাওয়ার পর তার স্ত্রী সতীদাহে ইচ্ছা না থাকলেও জোর করে তাকে দাহ করা হয়। এই ঘটনায় রামমোহন রায় খুবই ক্রুদ্ধ হয়ে যান। বলা হয় যে তিনি যাকে মায়ের চোখে দেখতেন তাকে চোখের সামনে পুড়তে দেখে তিনি প্রতিশ্রুতিবদ্ধ হন যে সমাজ থেকে তিনি সতী প্রথা সমাপ্ত করে দেবেন। এবার সতীদাহ প্রথা আটকানোর জন্য তিনি ইনিশিয়াল যে কাজটা করতেন সেটা হলো, যখনই তিনি কোনো মৃত্যুর সংবাদ পেতেন সাথে সাথে শ্মশান ঘাটে পৌঁছে যেতেন এবং সেখানে গিয়ে ওই ব্রাহ্মণ বা পণ্ডিতদের সাথে তর্ক বিতর্ক ঝামেলা করে কোনো বিধবা মহিলাকে দাহ হওয়া থেকে আটকাতেন। এবার তিনি ধীরে ধীরে বুঝতে পারেন যে এইভাবে দু একটা সতীদাহ আটকে সমাজে এই রীতির পরিবর্তন করা যাবে না। এই সতীদাহ বা সমাজের অন্যান্য বিভিন্ন রীতি যেমন বাল্যবিবাহ, যৌতুক বা পণ, কন্যা শিশু জন্ম হলে তাকে হত্যা করে দেওয়া, এইগুলো মানুষের মাথায় ঢুকে গেছে, এগুলো তাদের একটা মানসিকতায় পরিণত হয়েছে। ফলে এইগুলোকে পরিবর্তন করতে গেলে আইন নিয়ে আসতে হবে। আইনের ভয় দেখিয়ে মানুষজনকে এই সমস্ত কাজ করা থেকে বিরত রাখতে হবে, আর এর পাশাপাশি মানুষের মানসিকতা চেঞ্জ করতে হবে। তো যাই হোক, এইরকম বিভিন্ন চিন্তা ভাবনা করার পর তিনি আবারও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওই কাজে ফিরে যান
এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজ করতে করতে বেশ কিছুটা সময় পরে গিয়ে তিনি বুঝতে পারেন যে কোম্পানির আন্ডারে কাজ করলে আমার যে মেইন উদ্দেশ্য রয়েছে অর্থাৎ সমাজ সংস্কার, সেই সমাজ সংস্কারের কোনো কাজ হবে না। ফলে তিনি 1814 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওই কাজ ছেড়ে দেন। ফলে 1814 খ্রিস্টাব্দের পর গিয়ে তার অ্যাকচুয়াল সমাজ সংস্কারের কাজ শুরু হয়। এবার সমাজ সংস্কার করার জন্য মানুষজনকে একটুখানি জাগ্রত করার উদ্দেশ্যে 1804 খ্রিস্টাব্দে তিনি ওই যে বই লিখেছিলেন তুফাত উল মুয়াউদ্দিন, 1809 খ্রিস্টাব্দে গিয়ে সেটাকে বাংলাতে ট্রান্সলেট করেছিলেন একেশ্বরবাদীদের প্রতি। এই সব কাজ করার পর তিনি ধীরে ধীরে বুঝতে পারেন যে বাংলার মানুষজন বেশিরভাগই পড়াশুনো জানে না, তারা কিন্তু কোনো বই বা গ্রন্থ পড়তে পারে না, তারা শুধুমাত্র বাংলা ভাষা বা ফার্সি ভাষাকে বোঝে। ফলে একিশ্বরবাদ, মূর্তি পূজা, জাতিগত বৈষম্য, বর্ণগত বৈষম্য, অর্থহীন আচার অনুষ্ঠান ও সমাজের অন্যান্য বিভিন্ন কুপ্রথা বা কুরীতি এইসব নিয়ে আলোচনা করার জন্য 1814 সালেই রামমোহন রায় একটা সভার আয়োজন করেন, যেটাকে বলা হয় আত্মীয় সভা। বর্তমানে টিভিতে যেরকম বিভিন্ন বিতর্ক সভা দেখা যায়, সেই রকম একটা সভার প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, যার নাম হলো আত্মীয় সভা। কবে? 1814 খ্রিস্টাব্দে। কোথায়? কলকাতাতে। এবার এই সভায় বিভিন্ন মান্যগণ্য ব্যক্তিরা আসতেন, আর এইভাবে আস্তে আস্তে দ্বারকানাথ ঠাকুরের সাথে রামমোহন রায়ের পরিচয় হয়ে যায়। দ্বারকানাথ ঠাকুর রামমোহন রায়ের চিন্তাধারায় খুবই প্রভাবিত হন। এখন দ্বারকানাথ ঠাকুর যেহেতু জমিদার ফ্যামিলির একজন ব্যক্তি ছিলেন, ফলে তার কাছে টাকা পয়সার কোনো সমস্যাই ছিল না। এই সুবাদে দ্বারকানাথ ঠাকুর রামমোহন রায়কে সমস্ত দিক থেকে সাহায্য করেছিলেন। আর এইভাবে চলতে চলতে 1828 খ্রিস্টাব্দে গিয়ে দ্বারকানাথ ঠাকুর আর রামমোহন রায় এই দুজনে মিলে ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেছিলেন। তো যাই হোক, ব্রহ্মসভার ব্যাপারে আমরা পরে আসছি। 1814 খ্রিস্টাব্দে রামমোহন রায় আত্মীয় সভার প্রতিষ্ঠা করেন। এখানে বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক আলোচনা হয়, আর এই বিতর্ক সভা বা এই আলোচনা সভায় সাধারণ মানুষজনও আসতো। ফলে সাধারণ মানুষজনের ভেতর ওই সমস্ত বিষয় সম্পর্কে জ্ঞান হতে থাকে। এবার 1814 খ্রিস্টাব্দে যখন এই আত্মীয় সভা প্রতিষ্ঠা হলো, এর যে কাজবাজ হচ্ছিল সেই সমস্ত কাজবাজ দেখে কলকাতাতে যে সমস্ত খ্রিস্টান মিশনারিরা ছিল তারা খুব খুশি হয়। তারা মনে মনে চিন্তা ভাবনা করেন যে এই আত্মীয় সভায় যে সমস্ত আলোচনা হচ্ছে, এই সমস্ত আলোচনা শোনার পর মানুষজনের ভেতর হিন্দু ধর্ম সম্পর্কে হয়তো একটা ঘৃণা তৈরি হবে, আর ওই ঘৃণার ফলে মানুষজন হিন্দু ধর্ম বাদ দিয়ে হয়তো খ্রিস্টান ধর্মে কনভার্ট হয়ে যাবে। কিন্তু না, এই রকমটা আদতেও হয়নি। 1820 খ্রিস্টাব্দে গিয়ে রামমোহন রায় একটা বই প্রকাশ করেছিলেন, দ্য পারসেপ্ট অফ জেসাস, যেখানে যীশু খ্রিস্টকে নিয়ে বর্তমানে সমাজে খ্রিস্টানদের ভেতর যে সমস্ত কুরীতি বা কুসংস্কারগুলো রয়েছে সেগুলোর তিনি সমালোচনা করেছিলেন। আর এর জন্য খ্রিস্টান ধর্মের লোকেদের কাছে রামমোহন রায় চোখের কাঁটা হয়ে ওঠেন। যদিও 1820 খ্রিস্টাব্দের আগেও রামমোহন রায় খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা করেছিলেন। যেমন ওই যে উইলিয়াম কেরির কথা মনে আছে? উইলিয়াম কেরি শ্রীরামপুরে একটা খ্রিস্টান মিশনারি চালাতেন। এখন 1814 খ্রিস্টাব্দে রামমোহন রায় যখন সামাজিক সংস্কার করা শুরু করেন, তখন উইলিয়াম কেরি রামমোহন রায়ের সাথেই ছিলেন। কিন্তু দিন যেতে যেতে কেরির সাথে রামমোহন রায়ের সম্পর্ক খারাপ হতে থাকে, কারণ রামমোহন রায় হিন্দু ধর্মের পাশাপাশি মুসলিম আর খ্রিস্টান ধর্মের ভেতরেও যে সমস্ত কুসংস্কার বা কুরীতি রয়েছে সেগুলোর বিরুদ্ধেও তিনি প্রতিবাদ করতেন। এমনকি শ্রীরামপুরের ওই যে খ্রিস্টান মিশনারি, ওই মিশনারির উপরেও তিনি আঙুল তোলেন। আর এই জন্যই উইলিয়াম কেরির সাথে রামমোহন রায়ের সম্পর্ক তিক্ত হয়ে যায়। এরপর 1819 খ্রিস্টাব্দে গিয়ে রামমোহন রায় খ্রিস্টান ধর্মের ভেতর একটি ধারণা রয়েছে ত্রিত্ববাদী বা ট্রিনিটেরিয়ান ধারণা, তিনি এই ধারণা নিয়ে সমালোচনা করেন এবং তিনি খ্রিস্টান ধর্মেও একত্ববাদের কথা বলেন। আর এর ফলে খ্রিস্টান সমাজের সাথে তার দ্বন্দ্ব বেঁধে যায়। এবার 1814 খ্রিস্টাব্দে ওই আত্মীয় সভা প্রতিষ্ঠা করার পর মানুষজনকে আরো সচেতন করার জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম বই, গ্রন্থ, পুস্তিকা, ছোট গল্প, ম্যাগাজিন, নিউজ পেপার এই সমস্ত জিনিস পাবলিশ করতে থাকেন। যেমন 1815 খ্রিস্টাব্দে তিনি বাংলা ভাষায় প্রকাশ করেন বেদান্ত গাথা। এরপর 1817, 1819 এই সময় তিনি 5টা উপনিষদের বাংলা অনুবাদ করান, যার ভেতর মুন্ডক উপনিষদও ছিল। এখন সমাজের বিভিন্ন রকম সংস্কার করার মধ্যে তিনি সব থেকে বেশি যে কাজে গুরুত্ব দিতেন সেটা হলো সতীদাহ প্রথাকে সমাপ্ত করে দেওয়া। আর এই জন্য 1818 খ্রিস্টাব্দে তিনি একটি আর্টিকেল লেখেন। এই আর্টিকেলে সতীদাহ প্রথার পক্ষে আর বিপক্ষে দুজন মানুষ কথাবার্তা বলছে বা কথোপকথন করছে এটা বোঝানো হয়। এই আর্টিকেলটার নাম হলো এ কনফারেন্স বিটুইন দ্য অ্যাডভোকেট অ্যান্ড অ্যান অপোনেন্ট অফ প্র্যাকটিস অফ বার্নিং উইডো অ্যালাইভ। এরপর 1821 খ্রিস্টাব্দে গিয়ে তিনি একটি সংবাদপত্র চালু করেন, সংবাদ কৌমুদী। ওই 1821 খ্রিস্টাব্দে তিনি একটি ম্যাগাজিন পাবলিশ করেন, ব্রাহ্মণ্য ম্যাগাজিন। এরপর 1822 খ্রিস্টাব্দে গিয়ে তিনি আরো একটি নিউজ পেপার চালু করেন, মিরাতুল আকবর, আর একটা বই পাবলিশ করেন
4 প্রশ্নের উত্তর বাংলা ভাষায়। এরপর 1823 খ্রিস্টাব্দে গিয়ে বাংলা ভাষাতেই আরো একটা বই লেখেন, পথ্য প্রদান। 1826 খ্রিস্টাব্দে গিয়ে বাংলায় একটা ব্যাকরণ বই বের করেন, গৌড়ীয় ব্যাকরণ। 1827 খ্রিস্টাব্দে বাংলা ভাষায় আরো একটি বই লেখেন, বজ্রসূচি। এবার এই সংবাদ কৌমুদি, মিরাত উল আকবর, গৌড়ীয় ব্যাকরণ, এইসব সম্পর্কে দু একটা কথা আছে, আমি একটু বলে রাখি। 1821 খ্রিস্টাব্দে সংবাদপত্র চালু হয়, সংবাদ কৌমুদি। এটা বাংলা ভাষায় প্রকাশিত হতো, সাপ্তাহিক পত্রিকা, মানে সপ্তাহে একবার প্রকাশ হতো। আর ভারতে এটা প্রথম নিউজ পেপার যেটা এডিট, পাবলিশ আর ম্যানেজ এই 3টে কাজই কোনো ভারতীয় দ্বারা করা হতো। এবার মিরাত উল আকবর, এটা ফার্সি ভাষার একটা সংবাদপত্র এবং এটাও সাপ্তাহিক, মানে সপ্তাহে একবার বার হতো। রামমোহন রায় ফার্সি ভাষায় এই সংবাদপত্র প্রকাশ করেন যাতে তার চিন্তা ভাবনা ও তার কথাবার্তা সমাজের উচ্চবর্গের লোকেদের কাছে পৌঁছায়। সেই সময় শিক্ষিত সমাজের ভেতর বা সরকারি বেসরকারি পদে যে সমস্ত ব্যক্তিরা কর্মচারী রয়েছেন, অর্থাৎ কাজের জায়গায় ফার্সি ভাষার প্রচলন ছিল, ফলে রামমোহন রায়ের চিন্তাধারা যাতে তাদের ভেতরেও পৌঁছায়, এই জন্যই তিনি ফার্সি ভাষায় এই সংবাদপত্র প্রকাশ করেন। এবার বাংলার ওই সমাজের বেশিরভাগ মানুষজনই পড়াশুনো জানতেন না, তারা ঠিকঠাক মতন অক্ষর চিনতেন না, ফলে মানুষজন যাতে অক্ষরের সাথে খুব ভালোভাবে পরিচিত হতে পারে, বাংলা ভাষা সম্পর্কে যাতে তাদের মোটামুটি একটু আইডিয়া হয়, তার জন্যই তিনি 1826 খ্রিস্টাব্দে ওই একটা ব্যাকরণ বই লিখেছিলেন, গৌড়ীয় ব্যাকরণ। মানুষজন যাতে বাংলা ভাষা পড়তে পারে এবং বাংলা ভাষা বুঝতে পারে, তার জন্যই মূলত এই বই লেখা। এবার এইরকম বিভিন্ন কাজবাজ করতে করতে পরবর্তীতে 1828 খ্রিস্টাব্দে গিয়ে তিনি আবারও একটা সভার প্রতিষ্ঠা করেন, যেটা হলো ব্রহ্মসভা। এই ব্রহ্মসভায় পরবর্তীতে 1830 খ্রিস্টাব্দে গিয়ে ব্রহ্ম সমাজে পরিণত হয়ে যায়। এই ব্রহ্মসভা বা ব্রহ্ম সমাজ এই সম্পর্কে এর আগের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করেছি, সেটা দেখতে পারো। এবার রামমোহন রায় সম্পর্কে সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্য, সেটা হলো সতীদাহ প্রথাকে সমাপ্ত করে দেওয়া। রামমোহন রায়ের বেশ অনেকটা সময় আগে থেকেই ইংরেজদের সাথে উঠা বসা ছিল। 1797 খ্রিস্টাব্দে তিনি যখন ওই সুদের কারবার করা শুরু করেন, তখন থেকে ইংরেজদের সাথে তার কথাবার্তা হতো। এরপর 1803 খ্রিস্টাব্দে গিয়ে যখন তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজে যোগ দিলেন, তখন তো ইংরেজদের সাথে উঠা বসা আরো অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। এখন 1828 খ্রিস্টাব্দে ভারতে গভর্নর জেনারেল হিসাবে আসে উইলিয়াম বেন্টিং। বিভিন্ন রকম কাজের সূত্রে উইলিয়াম বেন্টিংকের সাথে রাজা রামমোহন রায়ের পরিচয় হয়ে যায়। রামমোহন রায় বেন্টিংকে সতীদাহ প্রথার বিরুদ্ধে একটা আইন তৈরি করার কথা বলেন। সেই হিসাবেই 1829 খ্রিস্টাব্দে আইন পাশ হয়, বেঙ্গল সতী রেগুলেশনস অ্যাক্ট। এই আইনে বলা হয় যে ভারতের ভেতর যে কোনো জায়গায় হিন্দু ধর্মে এই সতীদাহ করা এটা একটা দণ্ডনীয় অপরাধ। আর এই আইনের মাধ্যমে রামমোহন রায় এই সতীদাহ প্রথাকে আইনত সমাপ্ত করতে সফল হয়। যদিও আইন হিসাবে এটা সমাপ্ত হলেও সমাজের বেশিরভাগ মানুষজনই এই আইনটাকে মেনে নিতে পারেনি, ফলে এই আইন পাশ হয়ে যাওয়ার পরেও বিভিন্ন জায়গায় দেখা যায় যে সতীদাহর ওই প্র্যাকটিস থেকেই যায়। এবার সতীদাহ প্রথার এই যে আইন, এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রামমোহন রায়েরই একজন বন্ধু রাধাকান্ত দেব, তিনি একটা সভা বা সংগঠনের প্রতিষ্ঠা করেন, ধর্মসভা, এবং সেটাও 1829 খ্রিস্টাব্দেই। রাধাকান্ত দেব বিভিন্ন প্রতিবাদ করার মাধ্যমে উইলিয়াম বেন্টিংকে এই যে সতী রেগুলেশনস অ্যাক্ট এটাকে খারিজ করে দেওয়ার কথা বলেন। এখন রামমোহন রায় একটু ভয়ে ছিলেন যে রাধাকান্ত দেব যেভাবে প্রতিবাদ করছে তাতে বেন্টিং হয়তো ওই আইনটাকে বাতিল বলে ঘোষণা করেও দিতে পারে। আর এই জন্য 1830 খ্রিস্টাব্দে রামমোহন রায় ইংল্যান্ডে যান, যাতে এই আইনটাতে কোনো রকম পরিবর্তন না হয় সেটা কনফার্ম করার জন্য। এবার 1830 খ্রিস্টাব্দে যখন রামমোহন রায় ইংল্যান্ড যাবে বলে মনস্থির করে, তখন সমাজের অনেকেই এই বিষয়টা জানতেন, এমনকি পুরো ভারতের বিভিন্ন লোকজনও এই বিষয়টা জানতেন। আর তাদের ভেতর একজন ছিলেন দিল্লির মুঘল সম্রাট আকবর শাহ দ্বিতীয়। 1757 বা 1764 খ্রিস্টাব্দের বক্সারের যুদ্ধের পর দিল্লির ওই মুঘল সম্রাটদের পেনশন দিয়ে রাখা হতো এবং ওই পেনশন ধীরে ধীরে কমতে থাকে। আর কমতে কমতে যখন আকবর দ্বিতীয় ওই মুঘল সম্রাট হিসাবে আসে, তখন পেনশনের পরিমাণ একদম কমে যায়। এবার এইভাবে চলতে চলতে 1830 খ্রিস্টাব্দে আকবর দ্বিতীয় খবর পান যে রামমোহন রায় ইংল্যান্ড যাচ্ছেন মহারানীর সাথে কথাবার্তা বলার জন্য। এখন আকবর দ্বিতীয় রামমোহন রায়ের কাছে আসেন এবং এসে তাকে রাজা উপাধি দেন। আর আকবর দ্বিতীয় রামমোহন রায়কে বলেন যে আপনি যখন ইংল্যান্ডে যাচ্ছেন, তাহলে মহারানীকে আমার দিক থেকে একটা সংবাদ দেবেন যে আমি যে পরিমাণ পেনশন পাচ্ছি তাতে আমার এরিয়া বা আমার ফ্যামিলি চালানো যাচ্ছে না, আমার এই পেনশনটা যাতে একটু বাড়ানো হয়। তো রামমোহন রায় আকবর দ্বিতীয়র ওই আর্জি নিয়ে ইংল্যান্ডে যান। ইংল্যান্ডে গিয়ে মহারানীর সাথে কথাবার্তা বলেন, কথাবার্তা বলে তার ওই সতী রেগুলেশনস অ্যাক্ট ওটা তো ফিক্সড করেই ফেলেন। এর পাশাপাশি আকবর দ্বিতীয়র পেনশনের পরিমাণও তিনি বাড়িয়ে দেন। আকবর দ্বিতীয়র পেনশনের পরিমাণ
30,000 পাউন্ড বেড়ে যায়। তো যাই হোক, ইংল্যান্ডে এই সমস্ত কাজকর্ম করার পর রামমোহন রায় আবারও বাংলাতে ফিরে আসেন এবং বাংলাতে তার সমাজ সংস্কারের বিভিন্ন কাজ করতে করতে 1833 খ্রিস্টাব্দে আবারও তিনি ইংল্যান্ড যান তার এক বন্ধুর সাথে দেখা করতে। সেখানে গিয়ে 1833 খ্রিস্টাব্দেই তিনি মেনিনজাইটিস হয়ে মারা যান। এবার এর মাঝখানে রামমোহন রায়ের আরো কিছু কৃতিত্ব রয়েছে, যেমন খ্রিস্টাব্দে হিন্দু কলেজের স্থাপনা করা, 1822 খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করা, 1825 খ্রিস্টাব্দে বেদান্ত কলেজের প্রতিষ্ঠা করা, 1830 খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউটের প্রতিষ্ঠা করা। এবার এইগুলো সম্পর্কেও দু একটা কথা আছে, আমি একটু বলি। সালটা 1800 খ্রিস্টাব্দ। 1800 খ্রিস্টাব্দের সময় ব্রিটেন থেকে ডেভিড হেয়ার কর্মসূত্রে ভারতে আসেন এবং বাংলাতে থাকতে থাকতে তিনি সমাজ কল্যাণের দিকে একটু আগ্রহী হন। মূলত মডার্ন এডুকেশন আর ওয়েস্টার্ন এডুকেশন দেওয়ার মাধ্যমে তিনি সমাজ কল্যাণ করতে চান, আর এর জন্য তিনি একটা কলেজ প্রতিষ্ঠা করতে চান। এখন 1814-15 এই সময়ে গিয়ে ডেভিড হেয়ার দেখেন যে রামমোহন রায় খুব পপুলার একটি ফেস, ফলে তিনি রামমোহন রায়কে সাথে নিয়ে নেন। এখন রামমোহন রায়ের ওই আত্মীয় সভাতে একজন মেম্বার ছিলেন রাধাকান্ত দেব, যিনি পরবর্তী সময় 1829 খ্রিস্টাব্দে রামমোহন রায়ের বিরুদ্ধে ওই যে একটা সভা প্রতিষ্ঠা করেছিলেন ধর্মসভা, সেইটা। তো যাই হোক, ডেভিড হেয়ার, রামমোহন রায় আর রাধাকান্ত দেব এই তিনজনে একে অপরের সাথে পরিচিত ছিলেন। এখন ডেভিড হেয়ার যেহেতু একটা কলেজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই জন্য 1817 খ্রিস্টাব্দে গিয়ে ডেভিড হেয়ার, রামমোহন রায় আর রাধাকান্ত দেব এই তিনজনে মিলে কলকাতাতে একটা কলেজের প্রতিষ্ঠা করে, যেটাকে বলা হয় হিন্দু কলেজ। 1855 খ্রিস্টাব্দে গিয়ে এই কলেজের নাম রাখা হয় প্রেসিডেন্সি কলেজ, আর রিসেন্ট 2010 সালে গিয়ে এই কলেজের নাম চেঞ্জ করে করা হয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। এবার ওই যে একটু আগে বললাম 1822 খ্রিস্টাব্দে রামমোহন রায় একটা স্কুলের প্রতিষ্ঠা করেছিলেন, অ্যাংলো হিন্দু স্কুল। বর্তমানে এটা ওই প্রেসিডেন্সি ইউনিভার্সিটিরই একটা পার্ট। এরপর 1825 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেছিলেন বেদান্ত কলেজ। এটা চলতে চলতে পরবর্তীতে বন্ধ হয়ে যায়, কিন্তু কবে বন্ধ হয় তার কোনো স্পেসিফিক ডেট জানা যায় না। এবার মাঝে স্কটল্যান্ড থেকে একজন ব্যক্তি এসেছিলেন খ্রিস্টান ধর্মের প্রচার করার জন্য, আলেকজান্ডার ডাফ আর রামমোহন রায় এই দুজনে মিলে 1830 খ্রিস্টাব্দে কলকাতাতে একটা খ্রিস্টান মিশনারির প্রতিষ্ঠা করেন, জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন। পরবর্তীতে 1843 খ্রিস্টাব্দে গিয়ে এর নাম রাখা হয় ফ্রি চার্চ ইনস্টিটিউট। পরে এই ইনস্টিটিউটটা একটা কলেজে পরিণত হয় এবং 1863 খ্রিস্টাব্দে গিয়ে এর নাম রাখা হয় ডাফ কলেজ। আর স্বাধীনতার আগে 1929 খ্রিস্টাব্দে এই কলেজের নাম রাখা হয় স্কটিশ চার্চ কলেজ। তো এইগুলো হচ্ছে রাজা রামমোহন রায়ের বিভিন্ন কৃতিত্ব। এবার রাজা রামমোহন রায়কে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন তাকে ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বলা হয়। রাজা রামমোহন রায়কে ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বলেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। পরবর্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসু রাজা রামমোহন রায়কে বলেছিলেন দ্য প্রফেট অফ নিউ এজ। বিভিন্ন ইতিহাসবিদ রাজা রামমোহন রায়কে বলেন যে তিনি ভারতের নবজাগরণের জনক। এই হচ্ছে ওভারঅল রাজা রামমোহন রায় সম্পর্কে সমস্ত কিছু। এর ভেতরেও আরো ছোটখাটো প্রচুর তথ্য আছে, সেগুলোতে আমি আর গেলাম না। তো যাই হোক, আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। কোথাও কোনো ডাউট বা কনফিউশন থাকলে সেগুলো আমাদেরকে জানাতে পারো। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ক্লাসে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে।